বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিতের যে সিলেবাস আছে মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন WBPSI মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে এ বুক সেলার মেক্স 20% প্রফিট আফটার অ্যালোয়িং 25% কমিশন অন দ্য লিস্টেড প্রাইস। ইফ দ্য প্রফিট বি ₹6 ইন সেলিং এ বুক, ফাইন্ড ইটস লিস্টেড প্রাইস। একজন বই বিক্রেতা 25% কমিশন দেওয়ার পরও 20% লাভ করল। যদি প্রতিটা বইয়ে তার লাভের পরিমাণ 6 টাকা হয় তাহলে বইটির ধার্য মূল্য কত? 20% প্রফিট করবে কিন্তু 25% কমিশন দেওয়ার পরও যে লিস্টেড প্রাইস বা ধার্য মূল্য আছে তার উপর 25% কমিশন দেওয়ার পরও তার 20% প্রফিট হচ্ছে। যদি একটা বই বিক্রি করে তার 6 টাকা প্রফিট হয় তাহলে বইটার ধার্য মূল্য কত? এই হচ্ছে প্রশ্ন। দেখো, প্রতিটা বই বিক্রি করে 20% প্রফিট হয়েছে, তাহলে আমি যদি মনে করি যে প্রতিটা বইয়ের ক্রয় মূল্য 100 টাকা তাহলে বইটাকে বিক্রি করতে হবে 120 টাকায়, তাই তো? তাহলে আমি এখানে ধরে নিলাম প্রতিটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা। সে 20% প্রফিট করবে। আগে প্রফিটটাকে নিয়ে নাও। তাহলে 20% লাভে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য, অর্থাৎ আমি 120 টাকাতে বিক্রি করব তাহলে আমার 20% প্রফিট আসবে। কিন্তু সে আবার 25% কমিশন দেবে ধার্য মূল্যের উপরে। তাহলে আমি বলতে পারি যেহেতু ধার্য মূল্যের উপর 25% কমিশন দেওয়া হয়, তাহলে বইটার ধার্য মূল্য কত হবে? অতএব বইটির ধার্য মূল্য হবে কত? দেখো, আমি বিক্রি করব 120 টাকায়, তবে আমার কিন্তু লাভ হবে 20%। এবারে বইটাকে 25% আবার কমিশনও দেবো। কমিশন দিতে গেলে তাহলে আমার বইটাকে আরও বেশি দাম লিখে রাখতে হবে। বেশি দাম থাকলে তার উপর 25% কমিশন দেওয়ার পরে 120 টাকায় এলে তবে আমার কিন্তু 20 টাকা লাভ হবে। বোঝা গেছে? আমি 120 টাকায় বিক্রি করলে আমার 20 টাকা লাভ হবে, কিন্তু আমি যেহেতু কিছু ছাড় দেবো তারপরে 120 টাকায় বিক্রি করব, তাহলে বইটার দাম আমাকে আরও বাড়িয়ে লিখতে হবে, তাই তো? এবার কতটা বাড়িয়ে লিখব? দেখো, 25% কমিশন দিচ্ছে, একটা ফিগার 100 সবসময় পার্সেন্টেজের ক্ষেত্রে। কমিশন দিচ্ছে মানে কি? ছাড় দিচ্ছে। যাই 100 থেকে ছাড় দিচ্ছে 25, আমি বলবো আর একটা ফিগার হবে 100 - 25 = 75। এই দুটো ফিগার এলো। এবার এখানে ইনটু দিয়ে আমি কি চাইছি? আমি চাইছি বইটার ধার্য মূল্য হবে বেশি, তবে আমি ওইখান থেকে কমিশন দেওয়ার পর 120 টাকায় আসবো। যাই বললাম বইটার ধার্য মূল্য হবে বেশি, তখন এদের মধ্যে বেশি ফিগারটা উপরে বসবে এবং বাকি ফিগারটা নিচে বসবে। বোঝা গেছে? তাহলে বইটার ধার্য মূল্য হবে 160 টাকা। 160 টাকার ধার্য মূল্য, তার ওপর 25% কমিশন। 160-এ 25% মানে 40 টাকা কমিশন দেবো, অর্থাৎ ছাড় দেবো। 160 থেকে 40 টাকা ছাড় দিলে দেখো বাকিটা থাকছে 120 টাকা। আমি 120 টাকায় বই বিক্রি করে দেবো। 100 টাকায় কেনা, 120 টাকায় বই বিক্রি করলে 20 টাকা প্রফিট। বোঝা গেছে? এবারে আমাদেরকে চেয়েছে যে একটা বইয়ের লিস্টেড প্রাইস বা ধার্য মূল্য কত হবে। যদি প্রফিট 6 টাকায়, আমরা এই 160 টাকা কখন পাচ্ছি? যখন বইটার ক্রয় মূল্য 100 টাকা তখন ধার্য মূল্য 160 টাকা,
কিন্তু অরিজিনালি বইটার ক্রয় মূল্য তো 100 টাকা নাও হতে পারে। সেই জন্য এখানে বলে দিয়েছে যে বইটার যদি লাভ যদি 6 টাকা হয় বইটা বিক্রি করে, তাহলে বইটার ধার্য মূল্য কত হবে। আমরা দেখতে পাচ্ছি 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকা বিক্রয় মূল্য, তাহলে এখানে লাভ 20 টাকা। কি বললাম, 120 বিক্রি করেছি, 100 টাকা কেনা দাম, অর্থাৎ 20 টাকা হচ্ছে লাভ। 20 টাকা লাভ হলে ধার্য মূল্য কত হয়, 160 টাকা। তাই তো আমি 100-র উপর ক্যালকুলেশন করেছিলাম, 20 টাকা লাভ করেছিলাম, দেখতে পেয়েছিলাম যে 20 টাকা লাভ করতে গেলে আমার বইটাকে লিখে রাখতে হবে 160 টাকায়। তাহলে 1 টাকা লাভ হলে ধার্য মূল্য কত হবে, আর এখানে লাভ বলেছে 6 টাকা, তাহলে 6 টাকা লাভ হলে ধার্য মূল্য কত হবে, এটাই প্রশ্ন চেয়েছিল। এটা কাটো, 6 48 টাকা। তাহলে আমরা বলতে পারবো যে ফাইন্ড ইটস লিস্টেড প্রাইস, প্রতিটি বইয়ের ধার্য মূল্য 48 টাকা, এটাই উত্তর চেয়েছে। বোঝা গেছে। পরের প্রশ্ন, 2 প্রশ্নে বলেছে 12 men can complete a work in 8 days whereas the same work is completed by 12 children in 16 days. 8 men started doing the work and after 4 days 8 children joined them. How many days will now be required to complete the remaining work? 12 জন পুরুষ বা 12 জন লোক এবং 12 জন লোক একটা কাজ 8 দিনে শেষ করে, যেখানে ওই কাজটাই 12 জন শিশু 16 দিনে সম্পন্ন করে। 8 জন লোক কাজটা শুরু করলো এবং 4 দিন পরে 8 জন শিশু তাদের সঙ্গে যোগ দিল। হাউ মেনি ডেজ উইল নাও বি রিকোয়ার্ড, এখন কতদিন লাগবে টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, বাকি কাজটা সম্পন্ন করতে। বাকি কাজ বলতে কি, 8 জন লোক তো 4 দিনে কিছু কাজ করে দিয়েছে, এই কাজটা হয়ে যাওয়ার পরে বাকি যে কাজটা থাকছে সেই কাজটা সম্পন্ন করতে হবে। কাদেরকে, এই 8 জন লোক করছিল, তাদের সঙ্গে আরও 8 জন শিশু যোগ দিয়েছে, এরা মিলে ওই বাকি কাজটা শেষ করতে কতদিন সময় নেবে, এটাই প্রশ্ন। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে লোক এবং শিশু আছে, নয় সবগুলো ডাটাকেই লোকে কনভার্ট করো অথবা সব ডাটাকে শিশুতে কনভার্ট করো, যে কোনো একটা জিনিসে কনভার্ট করতে হবে। এই জায়গায় যেরকম দেওয়া আছে যে 8 জন লোক কাজটা স্টার্ট করেছে, 4 দিন কাজটা করলো, তারপরে 8 জন শিশু জয়েন করলো। আমি যদি 8 জন লোক আর 8 জন শিশু যে কাজটা করবে সেটা হচ্ছে বাকি কাজটা, আমি দেখব যে 8 জন লোক আর 8 জন শিশু মানে টোটাল কতজন লোক হতে পারে বা টোটাল কতজন শিশু হতে পারে, আমি সব লোক অথবা সব শিশুতে কনভার্ট করব। বোঝা গেছে। তাহলে যদি তাই হয়, আমি প্রথম থেকে দেখতে চাই আমি সবগুলোকে লোকে বা শিশুতে কনভার্ট করার আমার কোনটা সুবিধে হবে। এখানে বলেছিল 12 জন লোক 8 দিনে যে কাজটা করে সেই কাজটাই 12 জন শিশু 16 দিনে করে। এটা মানে কি, দেখো 12 জন লোক যে কাজটা 8 দিনে করছে, একই আছে 12 জন চিলড্রেন সেই কাজটা 16 দিনে করছে। 8-এর ডবল 16, দেখতে পাচ্ছ এখানে 8 দিন লাগছিল ওদের, আর এখানে সেম পার্সন আছে, এখানে লোক আছে, এখানে খালি শিশু আছে, কিন্তু এখানে 16 দিন অর্থাৎ ডবল লাগছে। ডবল লাগছে মানে হচ্ছে একজন লোক যে কাজটা করে 2 জন বালক মিলে সেই কাজটা করবে, তবেই কিন্তু এটা ডাবল হবে। ডাবল মানে হচ্ছে দেখো দিন যখন বেশি লাগছে তখন মজুর বা যারা কাজটা করছে তারা কিন্তু ডবল লাগতে হবে যদি তুমি একই সময়ে কাজটা করো। তাহলে 8 দিনে যদি 12 জন লোক কাজটা কমপ্লিট করে এবং 16 দিনে যদি 12 জন শিশু কাজটা কমপ্লিট করে, তাহলে আমি বলতে পারি যেহেতু 8-এর ডবল 16, দিন ডাবল হচ্ছে, মানে এই দিনটা যাদের লাগছিল তারা, অর্থাৎ একজন লোক যে কাজটা করে 2 জন বালক বা 2 জন শিশু সেই কাজটা করবে, যেহেতু দিনটা ডাবল হয়েছে। ট্রিপল হলে 3 জন লাগতো। বোঝা গেছে। আমি তাহলে এখানে লিখব যেহেতু 12 জন লোক যে কাজটি 8 দিনে করে
সেই কাজটি 12 জন শিশু 16 দিনে করে, অতএব আমি বলবো একজন লোক সমান 2 জন শিশু, অথবা 2 জন শিশুর কাজ সমান 1 জন লোকের কাজ। 2 জন শিশুর কাজ, এটা শিশু, সমান 1 জন লোকের কাজ। বোঝা গেছে? যেহেতু ওখানে দিনটা ডাবল হয়েছে তাই আমি এটা করতেই পারি। 2 জন শিশুর কাজ সমান 1 জন লোকের কাজ। দেখো এটা যাই পেয়ে গেলাম, আমার টার্গেট ছিল যে সবগুলোকে একই জিনিসে কনভার্ট করব। এই জায়গায় যখন 8 জন লোক কাজ শুরু করার পর আরও 8 জন চিলড্রেন জয়েন করছে, মানে সেই মুহূর্তে 8 জন লোকও আছে আর 8 জন চিলড্রেনও আছে। আমি যদি এই পুরো জিনিসটাকে লোকেতে কনভার্ট করতে চাই, তাহলে এই 8 জন চিলড্রেন মানে কতজন লোক আমি সেটা বার করব। সেটা বার করতে গেলে আমি দেখছি 2 জন শিশুর কাজ যদি 1 জন লোকের কাজের সঙ্গে সমান হয়, তাহলে 8 জন শিশুর কাজ কত হবে? 4 জন লোকের কাজের সমান হবে। এটাকে 4 দিয়ে গুণ করা হয়েছে, তাই এটাকেও 4 দিয়ে গুণ করে 4 জন লোকের কাজ। তাহলে আমি দেখলাম যে 8 জন লোক আর 8 জন শিশু, এটা মানে হচ্ছে 8 জন লোক যেরম আছে থাকবে, আর 8 জন শিশু মানে 4 জন লোক বেরিয়ে গেল। তাহলে আমি বলতে পারি এটা মানে 12 জন লোক। তাহলে 8 জন লোক 8 জন শিশু মানে 12 জন লোক। এটা আমি কনভার্ট করলাম। বোঝা গেছে? এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এবারে আমি এই জিনিসটা লিখব যে এই জায়গায় প্রথমে যে দেয়া ছিল 12 জন লোক 8 দিনে একটা কাজ করে, অর্থাৎ 12 জন লোক 8 দিনে করে সম্পূর্ণ কাজ। দেখো একটা কাজ মানে এক অংশ লিখবে না, একের পর অংশ লেখাটা ঠিক না। তাই 12 জন লোক 8 দিনে করে সম্পূর্ণ কাজ। আমি যখন এখানে সম্পূর্ণ কাজ কথাটা লিখছি, তখন তোমরা যেটাকে এক অংশ বলো সেটাই কিন্তু এখানে থাকছে, মিন্স এখানে এক লিখছি। বোঝা গেছে? তাহলে একজন লোক একদিনে কতটা করবে? সব এক করেছি। সম্পূর্ণ মানে আমি বলেছি সবসময় এক থাকে, আর এইগুলো এক দিয়েছি মানে এইগুলো নিচে নামবে, অর্থাৎ 12 × 8 1 96 অংশ কাজ। বুঝে গেছে? একজন লোক একদিনে 1 96 অংশ কাজ করেছে। আমি কি চাইছি? 8 জন লোক কাজ স্টার্ট করেছে, 4 দিন করেছে। 8 জন লোক 4 দিনে কতটা কাজ করে ফেলেছে আমি প্রথমে সেটাকে বার করব। তাহলে 8 জন লোক 4 দিনে কতটা কাজ করলো? এখানে 1 96 ছিল, 1 থেকে এইখানে বেড়েছে, 1 থেকে এইখানে বেড়েছে, যাই বাড়বে এরা উপরে চলে যাবে, অর্থাৎ 8 × 4। তাহলে 4 × 32, 32কে 3 দিয়ে কাটলে 96, অর্থাৎ 1/3 অংশ কাজ করা হয়ে গেছে। 1/3 অংশ কাজ হয়ে গেলে তাহলে কাজ কতটা বাকি আছে? তাহলে বাকি কাজ সমান 1 - 1/3 অংশ সমান 2/3 অংশ। এটা হচ্ছে কাজ বাকি আছে। এই কাজটা কারা করবে? এই কাজটা করবে, আমি একটু আগে বলছিলাম, এই 8 জন লোক 8 জন শিশু, অর্থাৎ 12 জন পুরুষ মিলে করবে। 8 জন পুরুষ 8 জন শিশু মানে 12 জন লোক মিলে এই কাজটা করবে, তার কারণ 8 জন শিশু পরে জয়েন করেছে। তাহলে ওই 12 জন লোক মিলে 2/3 অংশ যে কাজটা বাকি আছে সেই কাজটা করতে কতদিন সময় নেবে সেটাই কিন্তু প্রশ্ন। আমরা এইখানে দেখেছি যে 12 জন লোক 8 দিনে সম্পূর্ণ কাজ করে, তাই তো? এখানে দেখেছি। তাহলে আমরা বলতে পারি যে 12 জন লোক 8 দিনে করে সম্পূর্ণ কাজ, অতএব 8 জন লোক 8 জন শিশু অর্থাৎ 12 জন লোক মিলে এই বাকি কাজ অর্থাৎ 2/3 অংশ কাজ কদিনে করবে? অর্থাৎ 12 জন লোক 2/3 অংশ, এটাকে 8 দিনে সম্পূর্ণ কাজ করে না লিখে সম্পূর্ণ কাজ করে 8 দিনে লেখো, কারণ তোমাদের দিনটাই দরকার। তাহলে 12 জন লোক 2/3 অংশ কাজ করবে কত দিনে? দেখো সম্পূর্ণ মানে এক কাজ করে 8 দিনে, 2/3 অংশ করবে 8 × 2/3,
অর্থাৎ 16/3 দিন, 16/3 মানে 5×1 দিনে, এটাই কিন্তু উত্তর। তাহলে আমরা বলতে পারবো যে বাকি কাজটা 8জন লোক এবং 8জন শিশু মিলে 5×1 দিনে সম্পন্ন করবে। হাউ মেনি ডেজ উইল নাও বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক? বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? অর্থাৎ বাকি কাজ সম্পন্ন করতে সময় লাগবে 5×1 দিন। পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ওপর একটা বুক তৈরি করা হয়েছে। পিএসসির বিভিন্ন পরীক্ষায় যেখানে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স ছিল, যেমন WBCS মেন, আগে ডেসক্রিপটিভ ম্যাথ করতে হতো 2013 পর্যন্ত, মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপ মেন ইত্যাদি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসছিল সেখান থেকে 250টা প্রশ্ন নিয়ে এই বইটা তৈরি করা হয়েছে। 250টার মধ্যে 200টা প্রশ্নের সমাধান আমি এখন যেভাবে করছি ঠিক সেইভাবেই করে দেওয়া হয়েছে। প্রশ্ন যেহেতু ইংরাজিতে আসে তাই ইংরাজিতেই প্রশ্ন রাখা হয়েছে এবং সমাধানটা সম্পূর্ণ বাংলায় করে দেওয়া হয়েছে। এই বইটা 1.30 MB সাইজের বই এবং এতে পাতার সংখ্যা 106। এর মধ্যে 200টা প্রশ্ন উত্তর যেমন করে দেওয়া হয়েছে, প্র্যাকটিস সেট হিসেবে 50টা প্রশ্ন রাখা আছে। এই বই পিএসসি আইসিডিএস মিসলেনিয়াস এবং WBPSI মেন এবং অন্যান্য পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স সিলেবাসে আছে সেক্ষেত্রে উপযোগী। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। 3 প্রশ্নে বলেছে, এ ম্যান ক্যান রো 9 and 1/3 কিমি পার আওয়ার ইন স্টিল ওয়াটার অ্যান্ড হি ফাইন্ডস দ্যাট ইট টেক্স হিম thrice as much time to row up than as to row down the same distance in river. Find the speed of the current. একটা লোকের স্থির জলে বেগ হচ্ছে 9.13 কিলোমিটার প্রতি ঘন্টা। সে দেখল যে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার 3 গুণ বেশি সময় লাগে, থ্রাইস 3 গুণ বেশি সময় লাগে। আলটিমেটলি এই ভাষাটা বুঝতে অসুবিধে হলে তোমরা একটা সাধারণ জিনিস দেখো, অনুকূলে যখন যাচ্ছি তখন স্রোতের বেগের সঙ্গে নৌকার বেগটা যোগ থাকে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি নৌকা যায় তাহলে আমার কম সময় লাগবে, আর প্রতিকূলে যখন যাচ্ছি যেদিকে স্রোত যাচ্ছে নৌকা ঠিক উল্টো দিকে যাচ্ছে তাহলে এখানে সময়টা বেশি লাগবে। তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে অনুকূলে যেতে সময় যা লাগে প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় কিন্তু লাগবে এই প্রশ্ন অনুযায়ী। তাহলে বলেছে স্রোতের বেগ নির্ণয় করো, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট। মনে করি স্রোতের বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। এবং স্থানটির দূরত্ব d কিলোমিটার, যে জায়গাটার কথা এখানে বলছে স্থানটির দূরত্ব সমান d কিমি। বুঝে গেছে? এবারে দেখো যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন ব্যক্তির বেগটা কী হবে? স্রোতের অনুকূলে ব্যক্তির বেগ বা স্রোতের অনুকূলে বেগ, যেটা খুশি, স্রোতের অনুকূলে বেগ সমান স্রোতের বেগ হচ্ছে x এবং ব্যক্তির বেগ হচ্ছে 9.13। অনুকূল বেগ মানে ব্যক্তির বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হবে, ব্যক্তির বেগ 9.13 আর স্রোতের বেগ 1, অনুকূল বেগ হচ্ছে এত কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে বেগটা কি হবে? প্রতিকূলে ব্যক্তির বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে, স্রোতের বেগ থেকে ব্যক্তির বেগ না, 9.13 ব্যক্তির বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হলো। বোঝা গেছে? এবারে দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে সময়টা লাগে অনুকূলে, যে সময় লাগে প্রতিকূলে তার 3 গুণ বেশি সময় লাগছে, এটা তো। তাহলে আমরা দেখব সময়টা কতটা লাগছে। দেখো একটা বেসিক ফর্মুলা আছে, আমি এখানে ফর্মুলা ইউজ করছি না, কিন্তু যেখানে আমরা পরের ডাটা লিখব সেখানে এটা জানাটা দরকার যে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড যতটা হবে তাকে টাইম দিয়ে গুণ করলে
আমরা ডিস্টেন্সটা পাই। এটা আমরা বেসিক জানি। আমরা এখানে যে ডাটাটা দিয়েছে সেটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেব। প্রশ্নানুসারে আমরা সময় বার করছি। প্রথমে আমি দেখব যে যখন এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই যে ডিস্টেন্সটা আছে ডি, এটা যেতে অনুকূলে কত সময় লাগছে আর প্রতিকূলে কত সময় লাগছে। প্রথমে যদি আমি প্রতিকূলে সময় বার করতে চাই, প্রতিকূলের দূরত্ব ডি, এটা যেতে হবে। আমি বলেছি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। স্পিড কোনটা? প্রতিকূল বেগ, সেটা হচ্ছে 9.1 - x। তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে যখন ভাগ করলাম, তাহলে এই জিনিসটা এলো টাইম। কিসের সময়? এটা হচ্ছে প্রতিকূলে যেতে কতটা সময় লাগছে, এটা প্রতিকূলের টাইম। আবার একই রকমভাবে এই ডিস্টেন্সটাই আবার ফিরে আসছে, মনে করো এই ডিস্টেন্স এবার অনুকূলে ফিরবে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। এখন অনুকূল বেগ হচ্ছে 9.1 + x, তাহলে এটা অনুকূলে টাইম বেরোলো। প্রতিকূল টাইম আর অনুকূল টাইম, আমাকে বলো কোন টাইমটা বেশি? আমি বারবার বলেছি প্রতিকূলে কিন্তু সময়টা অনেক বেশি লাগে, অর্থাৎ এখানে অনেক বেশি সময় হয়ে আছে, এখানে কম সময় হয়ে আছে। ওরা বলছে প্রতিকূলে যে সময়টা লাগে অনুকূলের সঙ্গে যদি 3 গুণ করো তবে ওই সময়টার সঙ্গে অ্যাডজাস্ট হবে। সবসময় খেয়াল রাখবে গুণ কিন্তু অনুকূল টাইমের সঙ্গে হবে, প্রতিকূল টাইমের সঙ্গে না। তার কারণ কি? প্রতিকূলে অনেক সময় বেশি হয়ে আছে। আমি তোমাকে বললাম প্রতিকূলে 9 ঘন্টা লেগেছে, তাহলে আমি বলবো যে অনুকূলে 3 × 3 এটা যদি হয় তবে 3 × 9 হবে। বোঝা গেছে? এটা বেশি থাকবে সবসময়, আর অনুকূলটা সবসময় কম সময় লাগে। কমের সঙ্গে কিছু একটা গুণ করলে তবে বেশি ফিগারটা পাওয়া যায়, এটা আমরা সাধারণত বুঝি। তাই প্রতিকূলের ফিগার লিখবে প্রতিকূলের টাইম, আর অনুকূলের টাইমের সঙ্গে সবসময় দ্বিগুণ 3 গুণ যা বলবে সেটা গুণ করতে হবে। পরীক্ষার সময় এটা একটু গন্ডগোল হয়ে যায় এই ভাষাতে। 3 গুণ বুঝতে পারছি, 3 গুণটা কার সঙ্গে হবে কোনো বোঝার দরকার নেই। প্রতিকূল টাইমটা এখানে লিখবে, সমান চিহ্ন যে 3 গুণটা সবসময় অনুকূলের সঙ্গে হবে, তার কারণ অনুকূলে কম সময় আছে। এখান থেকে ডি আর ডি আমি কেটে দিলাম, অর্থাৎ এখানে 1 আর 1 পড়ে আছে। এবার ক্রস গুণ করব, 3 দিয়ে এটাকে গুণ করব। আমি এখানে লিখে দিচ্ছি এটা 3 × 9 and 1/3 - x = এটা ক্রস গুণ করলে 9.1 + x। জায়গা কম, আমি এখানেই লিখছি 3 × 9 = 27, 1 × 28/3 অর্থাৎ 3 × 28/3 - 3x, এটা হচ্ছে 28/3 + x, বা 3xটাকে ওইদিকে নিয়ে গেলে 4x হবে। আর 3 × 28/3 দিকে 28/3টা আসছে। কি আসছে? 3 × 28/3 দিকে আসছে 28/3। 28/3টা যদি আমি এখান থেকে কমন নিই তাহলে পড়ে থাকবে 3 - 1 অর্থাৎ 28/3 × 2। 28/3 × 2 মানে কি? 28 × 2 = 56/3। তাহলে 4x = 56/3, 4 দিয়ে যদি এটাকে কাটি 4 × 14 = 56, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 14/3। তাহলে x = 14/3 = 4×2 = 3। বোঝা গেছে? এক্স কি? এক্স ছিল স্রোতের বেগ, সেটাই চেয়েছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট, অতএব নির্ণেয় বেগ বা স্রোতের বেগ সমান 4×2 = 3 কিমি/ঘন্টা। পরের প্রশ্ন 4 প্রশ্নে বলেছে এ সার্টেন সাম অ্যামাউন্টেড টু ₹14,400 at 4% per annum in a period of time in which ₹9,000 amounted to ₹12,150 at 7% per annum. Find the sum. কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 4% বছরে 4% সুদের হারে একটা নির্দিষ্ট সময় 14,400 টাকায় পরিণত হলো। যে সময় ওটা 14,400 টাকায় পরিণত হয়েছে, ঠিক একই সময়ে 9,000 টাকা 12,150 টাকায় পরিণত হবে 7% সুদের হারে। তাহলে এই যে এখানে সার্টেন সাম বলেছিল এই টাকাটা কত? তাহলে এখানে দেখো বলেছে যে সময় ইন এ পিরিয়ড অফ টাইম ইন হুইচ,
যে সময়ে 9,000 টাকাটা 7% সুদের হারে 12,150 টাকা হবে, মানে 4 বছর 5 বছর 6 বছর 7 বছর যে সময় হোক না কেন, সেই সময়ে কোনো একটা টাকা 14,400 টাকায় পরিণত হবে 4% রেটে। তোমাকে বলেছে ওই টাকাটার পরিমাণ কত। তাহলে আমাদেরকে আগে বার করতে হবে এখানে যে বলেছে যে সময়, সেই সময়টা কত। সেই সময়টা পেতে গেলে আমাকে এই ডাটাটা ইউজ করতে হবে। কেন, এখানে যে সময় এইটা পরিণত হয়েছে সেই সময়ে 9,000 টাকাটা 12,150 টাকায় পরিণত হয়েছে। আমি এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টও দেখতে পাচ্ছি, টোটাল অ্যামাউন্টও দেখতে পাচ্ছি, তাই এখান থেকে আমি টাইমটাকে বার করতে পারবো। তাহলে লিখতে হবে যে বাৎসরিক 7% সুদের হারে 9,000 টাকার 1 বছরের সুদ কত হবে। দেখো আমরা একটা বেসিক ফর্মুলা জানি, ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PTR/100। অনেকে বলবে ফর্মুলা তো ইউজ করা যায় না, আমি বলেছি বেসিক একটা বা দুটো ফর্মুলা আমরা ইউজ করব, যেখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা লিখব না, কিন্তু ওইভাবে লিখে দেবো। ইন্টারেস্টের এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বেসিক যে ফর্মুলাটা আছে ডেসক্রিপটিভ ম্যাথের ক্ষেত্রে সেই দুটোকে ইউজ করতে পারো। অন্য কোনো ফর্মুলা শর্টকাট মেথড এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তাহলে 7% সুদের হারে 9,000 টাকার 1 বছরের সুদ বার করছে, অর্থাৎ ইন্টারেস্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 9,000 টাকা, টাইমটা হচ্ছে 1 বছর, রেটটা 7 দেওয়া আছে, আর নিচে 100। এটাকে যদি কাটি 630 টাকা সুদ আসছে। তাহলে প্রতি বছর 630 টাকা করে সুদ পাচ্ছি। আমি সুদ কত টাকা পেয়েছি, 9,000 টাকা রেখে 12,150 টাকা রাখলে তাহলে আমি বলবো যে যেহেতু 9,000 টাকা রাখলে সুদে আসলে 12,150 টাকা পাওয়া যায়, অতএব সুদের পরিমাণ 12,150 টাকা পেয়েছি। 9,000 টাকা মূল টাকা ছিল, তাহলে এই দুটো মাইনাস করলে সুদের পরিমাণ আমরা পাবো 3,150 টাকা। এই টাকাটা সুদ পেয়েছি, আমি দেখছি প্রতি বছরে 630 টাকা করে সুদ পাচ্ছি। তাহলে বছরে 630 টাকা করে 3,150 টাকা যদি সুদ পেতে চাই তাহলে কত বছর লাগবে আমি পেতে পারবো। তাহলে লিখব যে বছরে 630 টাকা হিসেবে 3,150 টাকা সুদ পেতে সময় লাগবে মোট পেয়েছি 3,150, প্রতি বছর 630 টাকা করে পাচ্ছি, তাহলে আমার সময় লাগবে 5 বছর। তাহলে 5 বছরে আমরা যে টাকাটা এইখানে পাচ্ছি বলছে 5 বছরে সেই একই পিরিয়ডে কোনো একটা টাকা 14,440 টাকায় পরিণত হয়েছে 4% রেটে। এবার বলছে যে এইখানে কত টাকা রাখা হয়েছিল। দেখো এইখানে রেট হচ্ছে 4%। 4% মানে কি, প্রতি বছরে আমি 4 টাকা করে ইন্টারেস্ট পাবো। তাহলে 5 বছরে আমি কত ইন্টারেস্ট পাবো, 4 5 20 টাকা। তাহলে 100 টাকা রাখলে 5 বছরে 4 5 20 টাকা যদি আমি ইন্টারেস্ট পাই তাহলে মোট কত পাবো, 100 + 20 = 120 টাকা। 120 টাকা মোট পেতে গেলে আমাকে রাখতে হবে 100 টাকা। আমি মোট পেয়েছি 14,440 টাকা, তাহলে 14,400 টাকা মোট পেতে গেলে টোটাল টাকা কত রাখতে হবে, এটাই কিন্তু প্রশ্ন। তাহলে আমরা এখানে লিখব বাৎসরিক 4% সুদের হারে 5 বছরের সুদ কত হবে, বছরে 4 টাকা করে হলে 5 বছরে 20 টাকা লিখতে পারি। তাহলে বলবো যে সুদ আসল 100 আসল
আর সুদ যদি 20 টাকা হয় তাহলে সুদ আসল সমান 120 টাকা হলে আসল কত? 100 টাকা। কেন 100 টাকা রাখলে তবেই তো আমি 4×5 20 টাকা সুদ পেয়ে 120 টাকা হাতে পাচ্ছি। তাহলে আসল সমান 100 টাকা। তাহলে সুদ আসল 1 টাকা হলে আসল কত? 100/120 টাকা। এখানে সুদে আসলে মোট 14,400 টাকা পেয়েছি। সুদ আসল 14,400 টাকা হলে আসল কত? এটাই প্রশ্ন। 100 × 14,400/120। এটা কাটো, 12×12 = 144, অর্থাৎ 12,000 টাকা। বোঝা গেছে? তাহলে নির্ণেয় আসল সমান 12,000 টাকা, এটা এখানে লিখে দাও। এটাই হলো এই প্রশ্নের উত্তর। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।